সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সবাইকে আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায়ের একটা উপপাদ্য শেয়ার করব। আজকের উপপাদ্যটা হলো অষ্টম অধ্যায়ের উপপাদ্য 5। তো উপপাদ্য 5-এ কি বলছে আমরা দেখি। প্রথমে আমরা একটু করে রম্বসের গল্পটা করে ফেলি। তো রম্বস হচ্ছে এক প্রকার সামান্তরিক। কেমন? আমরা এর আগের পর্বেও বলেছিলাম সামান্তরিক অনেক প্রকার, তার ভিতর একটা ছিল আয়তক্ষেত্র, একটা রম্বস, বর্গক্ষেত্র এক প্রকার সামান্তরিক। এখন কোন ধরনের সামান্তরিককে আমরা রম্বস বলবো? সামান্তরিকের কিন্তু প্রধান যে বৈশিষ্ট্যটা সেটা হলো এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। যেমন এই বাহুর যদি সমান্তরাল হয়, এই বাহু যদি এই বাহুর সমান্তরাল হয়, এবির বিপরীত বাহু ডিসি, এডির বিপরীত বাহু বিসি, এই বিপরীত বাহু দুটোটা যদি কি হয়, সমান্তরাল হয়, তখন তাকে সামান্তরিক বলে। তো সামান্তরিকের ভিতর এক প্রকার সামান্তরিককে আয়তক্ষেত্র বলে, এক প্রকার সামান্তরিককে বর্গক্ষেত্র বলে, এক প্রকার সামান্তরিককে রম্বস বলে। এখন কোন ধরনের সামান্তরিককে আমরা রম্বস বলব? যে সামান্তরিকের প্রত্যেকটা বাহুর পরিমাণ 1 সমকোণ হবে এবং কোণগুলো কোনো অবস্থাতেই 1 সমকোণ হবে না, অর্থাৎ এর প্রত্যেকটা বাহু পরস্পর সমান। এবি বাহু যত বড়, বিসি বাহু, সিডি বাহু এবং এডি বাহু প্রত্যেকটা বাহু পরস্পর সমান এবং এর যে কোণ আছে, এই যে কোনো কোণের পরিমাণ 1 সমকোণ হবে না, হয় 1 সমকোণ থেকে বেশি হবে, না হয় 1 সমকোণ থেকে কম হবে। তখন ওই ধরনের সামান্তরিকগুলোকে আমরা রম্বস বলবো। তাহলে রম্বসকে যদি আমি একেবারে খুব ভালোভাবে বিশ্লেষণ করে সংজ্ঞা বলতে চাই, তাহলে কি বলতে হবে? যদি কোনো চতুর্ভুজের প্রত্যেকটা বাহু সমান হয় 1, 2 এর প্রত্যেকটা বিপরীত বাহু সমান্তরাল হয় এবং কোণগুলো 1 সমকোণ না হয়, তখন তাকে আমরা রম্বস বলবো। তাহলে আমরা বুঝতে পেরেছি যে রম্বস কাকে বলে। রম্বস হচ্ছে এক প্রকার সামান্তরিক এবং এক প্রকার চতুর্ভুজ যার প্রত্যেকটা বাহু সমান এবং কোণগুলো কি না, কোনোটাই 1 সমকোণ না, তাকে আমরা রম্বস বলবো। তো আমাদের যে উপপাদ্যটা সেটাতে কি বলেছে? রম্বসের, অর্থাৎ এটা এক প্রকার রম্বস, সে রম্বসের কর্ণদ্বয়। আমরা এতদিনে কর্ণের সংজ্ঞা বুঝতে পেরেছি। বিপরীত কৌণিক বিন্দু যোগ করলে যেটা হয় সেটাই হলো কর্ণ। তাহলে এখানে এসি যেমন একটা কর্ণ, বিডি আর একটা কর্ণ, দুইটি কর্ণ আঁকা যায়। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে একটা আরেকটাকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমকোণে কথাটা পরে বলি, সমদ্বিখণ্ডিত করে, আগে এতটুকু বুঝি। অর্থাৎ রম্বসের কর্ণদ্বয় যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুতে ওরা সমান 2 ভাগে ভাগ হয়। মনে করো এসি একটি কর্ণ, বিডি একটা কর্ণ, ওরা ওই বিন্দুতে ছেদ করেছে, তাহলে এসি কর্ণটা পরিমাণ হবে এউ সমান ওসি এবং বিডি কর্ণটা হবে বিও সমান ওডি। আগে আমরা এতটুকু, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ কর্ণদ্বয় যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুতে ওরা সমান 2 ভাগে ভাগ হয়। তাহলে এসি যদি একটি কর্ণ হয়, বিডি একটা যদি কর্ণ হয়, ওরা যদি ওই বিন্দুতে ছেদ করে, তার মানে এউ ইকুয়াল টু সি হবে, বিউ সমান ওডি হবে। পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে আবার আরেকটা এক্সট্রা কথা আছে, সমকোণে। তো সমকোণে কি দেখো তো, কর্ণদ্বয় যে বিন্দুতে ছেদ করেছে সেখানে কিন্তু এই দেখো 1, 2, 3, 4টা কোণ উৎপন্ন হয়। একটা কোণের নাম এওবি, একটা কোণের নাম বিওসি, আর একটা কোণের নাম সিওডি, আর একটা কোণের নাম এওডি। প্রত্যেকটা সমকোণ হয়, প্রত্যেকটা কি হয়, সমকোণ হয়। অর্থাৎ একটা রম্বসের কর্ণদ্বয় যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুতে পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এখানে যে 4টা কোণ তৈরি হয় প্রত্যেকটার পরিমাণ 1 সমকোণ করে হয়, প্রত্যেকটার পরিমাণ 1 সমকোণ। আমরা সাধারণ নির্বাচন মনে হয় বুঝেছি যে রম্বসের কর্ণদ্বয় যে বিন্দুতে ছেদ করবে ওই বিন্দুতে ওরা সমান 2 ভাগে ভাগ হবে, 1, 2, ওখানে যে 4টা কোণ তৈরি হবে প্রত্যেকটার পরিমাণেই 1 সমকোণ। আমরা সেটাই কি করে দিব, প্রমাণ করে দিব যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা একটা রম্বস আঁকা শিখে পেলি। প্রথমে আমরা রম্বস আঁকবো কিভাবে। আমরা
প্রথমে একটা বাহু আঁকবো। রম্বস আঁকার সময় কিন্তু একটু কৌশলী হতে হবে। প্রথমে আমরা একটু বাহু আঁকবো, চোখের আন্তাসে আরেকটা বাহু নিব যেটা এটার কাছাকাছি হয় কিন্তু সমকোণ না হয় মতো, একটু বাঁকা করে নিলে আর সমকোণ হবে না। এখন আমরা কি জানি, রম্বসের প্রত্যেকটা বাহু সমান জানি, তাহলে প্রত্যেকটা বাহু কি হতে হবে, সমান হতে হবে। তার মানে আমরা কি করব, এইখান থেকে এই বাহুটা যতটুকু ওই বাহুটা ততটুকু হতে হবে। তার মানে এটা আরেকটু বাড়াতে হবে, কারণ দুটো বাহু পরস্পর কি হতে হবে, সমান হতে হবে। এবার আমরা কি করতেছি ডিয়ার স্টুডেন্টগুলো, এটা সমান মাপ নিচ্ছি আমরা। এটা সমান মাপ নিয়ে কাঁটাটা এখানে দিয়ে সামনের দিকে একটা বৃত্তচাপ দাও, কাঁটাটা এখানে দাও, আবার সামনের দিকে একটা বৃত্তচাপ দাও। এবার তুমি দুটোটা কি করে পেলো, যোগ করে পেলো। এটার সাথে এটা যোগ করো, এটার সাথে এটা যোগ করো, তার মানে একটা কি তৈরি হলো, রম্বস তৈরি হলো। এবার আমরা কর্ণ দুটোটা যোগ করে দিই, কর্ণ দুটোটা যোগ করে দিই। এই রম্বসের কর্ণের বৈশিষ্ট্য হলো, অন্যতম বৈশিষ্ট্য হলো রম্বসের কর্ণ দুটোটা পরস্পর সমান হবে না, একটা বড় হবে একটা ছোট হবে। আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের কর্ণ দুটোটা সমান, এটা অবজেক্টিভের জন্য খুব গুরুত্বপূর্ণ। আয়তক্ষেত্রের এবং বর্গক্ষেত্রের যে দুইটা কর্ণ থাকে এরা পরস্পর সমান থাকে, রম্বসের কর্ণ দুটোটা সমান থাকে না, একটা বড় হয় আর একটা ছোট হয়। তো আমরা নাম দিই ABCDO। তো আমরা বিশেষ নির্বাচন লেখা নিশ্চয়ই শিখে ফেলেছি এতদিনে। বিশেষ নির্বাচন কি লিখব, যে সাধারণ নির্বাচনে যেটা আছে সেটাকে আমরা জাস্ট ছবি দিয়ে কি করব, বর্ণনা করব। এই কথাটাকে আমরা ছবি দিয়ে বর্ণনা করব। তো আমরা কি বলবো, যে মনে করি ABCD একটি কি রম্বস, মনে করি ABCD একটি রম্বস, ACOBD কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে, পরস্পর ও বিন্দুতে ছেদ করে, ও বিন্দুতে ছেদ করে। আমরা কি প্রমাণ করব সেটা লিখি। প্রমাণ করি যে AU = OC, BU = OD। একটা আরেকটা প্রমাণ করব, আমাদেরকে দুইটা জিনিস প্রমাণ করতে হবে। কোন চারোটা এক সমকোণ, AOB = BOC = COD = AOD এক সমকোণ। তাই আমরা কি করব, প্রমাণ করব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা পর্ব 4 দেখো নাই এবং 3 দেখো নাই আর একটু করে দেখে নিবে, তাহলে 5 বুঝতে তোমার কি হবে, সুবিধা হবে। 3 এবং 4-এর অনেক প্রয়োগ তুমি কোথায় পাবে, 5-এ পাবে। 3-4টা একটু দেখে ফেলবে, আর দেখলে তো শুক্রিয়া। চলো আমরা দেখি। তো সামান্তরিক, আমরা শুরুতে কি বলেছিলাম, রম্বস এক প্রকার সামান্তরিক, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। তো সামান্তরিকের একটা বৈশিষ্ট্য আমরা 3 নম্বর উপপাদ্যতে শিখেছিলাম, সেটা হলো এরকম। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট কথা। যে কোনো সামান্তরিকের কর্ণগুলো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটার অর্থ হলো ABCD যদি একটি সামান্তরিক হয়, এর যদি AC এবং BD একটা কর্ণ হয়, এরা যদি ও বিন্দুতে ছেদ করে, তাহলে কর্ণ দুটোটা ও বিন্দুতে সমান দুই ভাগে ভাগ হবে, অর্থাৎ AO = OC হবে, BO সমান এই AO = OC হবে এবং BO সমান কি হবে, OD হবে। সামান্তরিক হলেই, অর্থাৎ কোন চতুর্ভুজ যদি একটি সামান্তরিক হয়, তার কর্ণগুলা যে বিন্দুতে ছেদ করবে ওই বিন্দুতে ওরা সমান দুই ভাগে ভাগ হবে। তার মানে AO = OC হবে যদি ABCD সামান্তরিক হয়, BO = OD হবে। তাহলে আমরা যখনই দেখব যে একটা চতুর্ভুজ সামান্তরিক, তখন নিশ্চিন্তে বলে দিতে পারবো কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো আমরা এখানে আলোচনায় বলছিলাম না, রম্বস এক প্রকার সামান্তরিক, তাহলে ABCD রম্বসটা এক প্রকার কি সামান্তরিক। যেহেতু ABCD এক প্রকার না লিখি, রম্বসটা লিখি কেমন, ABCD রম্বসটি এক প্রকার সামান্তরিক,
এক প্রকার সামান্তরিক, অথবা শুধু সামান্তরিক কথাটাও লিখতে পারো। তাহলে যেহেতু ABCD একটা রম্বস এবং এটা আবার এক প্রকার সামান্তরিকও, তাহলে এর কর্ণদ্বয় পরস্পরকে কি করবে? সমদ্বিখণ্ডিত করবে। তাহলে কি হবে? AO সমান OC হবে, BO সমান OD হবে। সুতরাং AO ইকুয়াল টু OC, BO ইকুয়াল টু OD, এটাই হবে 1 নম্বরটার প্রমাণ। হ্যাঁ, হয়ে গেল। এটা খুব সিম্পল। পরেরটা কিন্তু একটু সময় লাগবে। চলো পরের অংশের প্রমাণে আমরা তোমাদের সাথে কিছু ব্যাপার শেয়ার করি। আমাকে কি প্রমাণ করতে হবে? AOB এই যে কোণটা আছে, BOC এই যে কোণটা আছে, COD এই যে কোণটা আছে, AOD এই যে কোণটা আছে, চারোটা কোণের পরিমাণ যে এক সমকোণ, এটাই আমাকে প্রমাণ করতে হবে। কিন্তু এই চারোটা কোণের পরিমাণ যে এক সমকোণ, সেটাই আমরা প্রমাণ করব। তো সেটা প্রমাণ করার জন্য আমি কি করব একটু করে তোমাকে আগে বলে দিই। যে কোনো দুইটা পাশাপাশি ত্রিভুজ নিবা তুমি। মনে করো AOB ত্রিভুজের পাশে কি আছে? BOC ত্রিভুজ। এইরকম দুইটা পাশাপাশি ত্রিভুজ নিবা, অথবা এইরকম দুইটা পাশাপাশি ত্রিভুজ নিবা, অথবা এইরকম দুইটা পাশাপাশি ত্রিভুজ নিবা, অথবা এইরকম দুইটা পাশাপাশি ত্রিভুজ নিবা। ওই দুইটা ত্রিভুজ যদি তুমি সর্বসম প্রমাণ করতে পারো, তাহলে এই তুমি যদি এই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে পারো, তাহলে AOB কোণ আর BOC কোণ তখন পরস্পর সমান হয়ে যাবে। ওই দুটো কোণ যদি তুমি সমান প্রমাণ করতে পারো, তাহলে এদের পরিমাণ এক সমকোণ খুব সহজেই প্রমাণ করা যাবে। কিন্তু ওইখানে আমরা পরে যাচ্ছি। আগে আমরা এটা বুঝতে চেষ্টা করি যে পাশাপাশি দুইটা যদি ত্রিভুজ নিই, তখন এই দুটো কোণ পরস্পর কি হয়ে যাবে? সর্বসম প্রমাণ করতে পারলে পরস্পর সমান হয়ে যাবে। আমি যদি AOB কোণ BOC কোণ সর্বসম প্রমাণ করতে পারি, তখন বলতে পারবো AOB কোণ সমান BOC কোণ। এখন আমার কাজ হবে কি? এই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করা। আমরা গত পর্বেও বলেছিলাম দুইটা ত্রিভুজ সর্বসম মানি। আমরা এখানে সেটার আলোচনা আরেকবার করব, তোমরা একটু মনোযোগী হবে। মনে করি আমরা এটা একটা ত্রিভুজ AOB, কেমন? ABC, এটা একটা ত্রিভুজ মনে করো DEF। তো এই দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয়, আমরা কি লিখি? যে ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ DEF। তো এইরকম দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয়, আমরা কি লিখতে পারবো? এটা 3 কোণ, এটা 3 কোণের সমান। অর্থাৎ আমরা তখন লিখতে পারবো অ্যাঙ্গেল ABC ইকুয়াল টু অ্যাঙ্গেল DEF এবং AB বাহু ইকুয়াল টু DE বাহু। কিন্তু শর্ত হলো কি? ত্রিভুজ দুটোটা সর্বসম হতে হবে। এখন আমরা তোমরা অনেকেই মানে এই পর্বগুলো যারা দেখতেছো, কালকেও আমাকে একজন বলছে স্যার 4টা সূত্রের ভিতর 2টা সূত্র বলছেন, আরেকটা সূত্র। হ্যাঁ, আজকে আরেকটা সূত্র বলছি। দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার 4টা সূত্র আছে। আমরা 2টা আলোচনা করে ফেলেছি। বাহু কোণ বাহু উপপাদ্য আলোচনা করে ফেলেছি, কোণ বাহু কোণ সেটাও আলোচনা করে ফেলেছি। এই জন্য বলছি আগের পর্বগুলো দেখবে। আগের পর্বগুলো দেখলে তোমার বুঝতে সুবিধা হবে। এখন দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার 4টা সূত্রের ভিতর আরেকটা সূত্রকে বলা হয় বাহু 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 উপপাদ্য। বাহু 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 উপপাদ্য। এই যে, তো এটা খুব সহজ। এটা ওই যে আমি বলি নামের ভিতর কাজ নিহিত। এখানে কয়টা বাহুর কথা বলছে? 3টা বাহুর কথা বলছে। তার মানে একটা ত্রিভুজের 3 বাহু আর একটা ত্রিভুজের যদি 3 বাহুর সমান হয়, তখন ত্রিভুজ দুটোটা সর্বসম। অর্থাৎ যদি এরকম হয় AB বাহু ওই ত্রিভুজের DE বাহুর সমান হয়, এটার AC বাহু ওইটার যদি DF বাহুর সমান হয়, সুপ্রিয় শিক্ষার্থীরা এটার BC বাহু যদি এটার EF বাহুর সমান হয়, তখন ত্রিভুজ দুটোটা সর্বসম হবে। তাহলে দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার 4টা সূত্রের ভিতর আমরা তৃতীয় যে সূত্রটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি, সেটা হলো এটাকে সংক্ষেপে কি বলবো? বাহু 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 উপপাদ্য। বাহু 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 উপপাদ্যের ভিতর কি নিহিত? একটার 3 বাহু আরেকটার 3 বাহু যদি সমান হয়, অর্থাৎ দুইটা ত্রিভুজের ভিতর একটার 3 বাহু যদি আরেকটার 3 বাহু সমান হয়, তখন ত্রিভুজ দুটোটা সর্বসম। তো আমরা কি করব? আমরা তো এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে তাই বলতেছিলাম AOB ত্রিভুজ BOC ত্রিভুজ পাশাপাশি। তুমি কিন্তু মুখস্থ করবে না, এই দুইটা নিলেও হবে, অথবা এই দুটোটা নিলেও হবে, অথবা এই দুটোটা নিলেও হবে। মুখস্থ করবে না, দয়া করে বুঝতে চেষ্টা করবে। তো আমরা যদি এই দুইটা ত্রিভুজ পাশাপাশি নিই এবং এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব। এখন সর্বসম প্রমাণ করার জন্য আমরা এই সূত্রটার আশ্রয় নিই। এই সূত্র দিয়ে এই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করব। আমরা আগে ডিয়ার স্টুডেন্টগুলো ত্রিভুজগুলোর নাম লিখি। একটা ত্রিভুজের নাম কি? AOB। আর একটা ত্রিভুজের নাম কি? BOC। এই দুইটা ত্রিভুজ যে সর্বসম সেটা প্রমাণ করি আগে। খুবই ইজি। আমরা এখানে কি প্রমাণ করেছিলাম? তুমি কি আমাকে বলবে? AO সমান OC।
তো AOB ত্রিভুজের AO বাহু BOC ত্রিভুজের OC বাহু সমান, এই যে এখানে প্রমাণ করছি সেটা আমরা লিখি AO = OC। এবার দেখো AB এবং BC বাহু নিয়ে তুমি নিজে মন্তব্য করো তো, ভাবো তো AB বাহুটা AOB ত্রিভুজের একটা বাহু, কেমন? তারপর BCটা BOC ত্রিভুজের একটা বাহু, ABটা AOB ত্রিভুজের একটা বাহু, BCটা BOC ত্রিভুজের একটা বাহু। এই বাহু দুটোটা নিয়ে মন্তব্য করো। দুটোটা বাহু সমান। কেন সমান? কারণ ABCD একটি কি রম্বস, আর আমরা জানি রম্বসের প্রত্যেকটা বাহু সমান। তো ABCD যেহেতু রম্বস, তাহলে AB বাহু অবশ্যই BC বাহু সমান। তাহলে দেখছো দুই বাহু সমান হয়েছে, আর একটা বাহু সমান হলেই হলো। এখন তুমি দেখো এই যে, তাহলে আমরা প্রমাণ করলাম AB = BC। এখন BO বাহু নিয়ে তুমি বলো না। BO বাহুটা AOB ত্রিভুজের জন্য লাগে, BOC ত্রিভুজের জন্য লাগে। যেহেতু এই বাহুটা দুই ত্রিভুজের জন্য লাগে, তখন এই বাহুকে বলা হবে সাধারণ বাহু। সাধারণ বাহু মানে যেমন আমরা আমাদের বাসায় যখন বাসা খুঁজি অথবা বাসায় তাকে বলি না, এটা হচ্ছে কমন বাথরুম, কমন ওয়াশরুম। বাথরুম না বলি, ওয়াশরুম বলি। কমন ওয়াশরুম মানে কি? যে ওয়াশরুমটাতে সবাই যাইতে পারে, অর্থাৎ সবাই ব্যবহার করতে পারে। আবার অ্যাটাচড বাথরুম, যেটা রুমের সাথে রিলেটিভ যারা তারা যায়, এটাও ঠিক সেরকম আর কি। কমন রেখা মানে এটা যে দুই ত্রিভুজের জন্যই লাগে। এইটা না থাকলে তখন এটা কিন্তু দুইটা ত্রিভুজ হবে না। এবং দুইটা ত্রিভুজের একটা সাধারণ বাহু থাকা মানে এইটা মিন করে যে দুইটা ত্রিভুজের দুই বাহু পরস্পর সমান। তাহলে BO তাদের কি বাহু? সাধারণ বাহু। BO সাধারণ বাহু। তাহলে সাধারণ বাহু থাকা মানে কি? এটাই মিন করে যে দুইটা ত্রিভুজের দুই বাহু পরস্পর সমান। এখন দেখো AOB ত্রিভুজের তিন বাহু, BOC ত্রিভুজের তিন বাহু সমান হয়ে গিয়েছে। তাহলে ত্রিভুজ দুটোটা কি হবে? সর্বসম হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, ত্রিভুজ AOB সর্বসম ত্রিভুজ BOC। তো আমরা এখানে মন্তব্য করছিলাম না, দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয়, একটার তিন বাহু আর একটা তিন কোণের সমান, তিন বাহুর সমান হয়, একটার তিন কোণ আর একটা তিন কোণের সমান হয়। তাহলে এই দুইটা ত্রিভুজ যেহেতু সর্বসম, অতএব এর তিন কোণ এর তিন কোণের সমান। তাহলে আমরা বলতেই পারি AOB কোণ সমান BOC কোণ। তো তুমি বলবে যে স্যার আপনি তো ABU কোণ সমান CBU কোণও আমরা লিখতে পারি, তো এটা নিয়ে কথা বলতেছি কেন? এটা তো আমাদের দরকার নাই, আমাদের AOB আর BOC নিয়ে কাজ কারবার, সেই জন্য আমরা এটা সমান এটা লিখতেছি না আর কি। এই কোণ সমান এই কোণ হয়েছে, কিন্তু এটা লেখার দরকার নাই। আমার কাজ যেটা, আমার যদি অনেকগুলো কি থাকে, ফলমূল থাকে, তার ভিতরে আমার যেটা প্রয়োজন সেটা এনে আমি নিব, বাকিগুলোকে আমরা নিব। আমাদের অনেক কিছু ফল আছে না যেগুলো আমরা খাই না, এগুলো আমাদের সামনে থাকলেও কি আমরা খাই না। তাহলে যেটা আমাদের প্রয়োজন সেটাই আমরা নিব। এই জন্যই আমরা নিয়েছি AOB কোণ সমান BOC কোণ, বাকি কোণগুলোর দরকার নাই আমাদের। এখন দেখো, তো আমি তো AOB সমান BOC প্রমাণ করেছি, কিন্তু আমাকে তো প্রমাণ করতে হবে এরা এক সমকোণ। এবার আমরা আরেকটু ভিতরে ঢুকবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এইরকম একটা কথা মনে রাখবে যে একটা রেখা অংশের কোনো একটা বিন্দুতে যতগুলো কোণ উৎপন্ন করবে সবগুলো যোগ করলে হবে একটি সরল কোণ, এবং এই সরল কোণের পরিমাণ হচ্ছে দুই সমকোণ। আমরা খুব মনোযোগী হব। হ্যাঁ, এটা আমি দিলাম, অর্থাৎ এইটা দিলাম কেন? কারণ AOCর সাথে BOC যোগ করলে যোগফল কি হয়ে যায়? AOB হয়ে যায়। সেই AOBটাই হচ্ছে এক সরল কোণ এবং দুই সমকোণ। তাহলে মানে কি? একটি রেখা অংশের কোনো বিন্দুতে যতগুলো কোণ থাকবে থাকুক, সবগুলো যোগ করলে ওই কোণটাই হবে, এবং ওই কোণটাকে এক সরল কোণ বলে। তুমি খেয়াল করো, AC একটি কিন্তু কর্ণ ছিল, তার সাথে BO যুক্ত হয়েছে, তাহলে এখানে একটা কোণ তৈরি হয়েছে কিনা দেখো তো, AOC হয়েছে না? AOC একটা কোণ হয়েছে না? আবার AOC কোণটা এরকম AOB BOCর যোগফলের সমান না? তাহলে এরকম হয় না? দেখো তো। কিন্তু একটু মনোযোগী হবে। অ্যাঙ্গেল AOB প্লাস অ্যাঙ্গেল BOC ইকুয়াল টু, এই যে অ্যাঙ্গেল AOB প্লাস অ্যাঙ্গেল BOC সমান অ্যাঙ্গেল কি? AOC। একটু বুঝতে চেষ্টা করো এই জায়গায়। এই যে AOC কোণটা AOB কোণ BOC কোণের যোগফলের সমান না, তাহলে এটা সমান কি? এক সরল কোণ। আর এক সরল কোণ সমান কত? দুই সমকোণ। এক সরল কোণ সমান দুই সমকোণ। তার মানে
এবার লজিক বুঝতে হবে তোমাকে, কিন্তু যুক্তি বুঝতে হবে। তার মানে কি, AUB সমান BUC, আবার আমরা দেখলাম যে AUB প্লাস BUC সমান 2 সমকোণ। আচ্ছা এখানে আসো তো, একটু বুঝো তো, এই দুইটা মার্কারের দাম মনে করো 70 টাকা। এই দুইটা মার্কারের দামের যোগফল 70 টাকা। মার্কার দুটার দাম সমান, তাহলে একটা মার্কারের দাম কত? 35 টাকা। এগেইন দুইটা মার্কারের দামের যোগফল 70 টাকা। মার্কার দুটার দাম পরস্পর সমান, একটা মার্কারের দাম 35 টাকা। কিভাবে? 70-কে 2 দিয়ে ভাগ দিয়েছো। এই ব্যাপারটা এখানে আমরা দেখি, করি তো। AUB আর BUC কোণ সমান, তাই তো? তাই বলছি না, AUB আর BUC কোণ সমান। আবার কোণ দুটোটা যোগ করলে 2 সমকোণ হয়। তাহলে প্রত্যেকে কত হয়? প্রত্যেকে কত হয়? এটার মতো দুটোটা 70, দুটোটার দাম সমান, একটা 35, তাহলে প্রত্যেকে কত হয়? নিশ্চয়ই বুঝে পেরেছো যে AUB আর BUC প্রত্যেকে আলাদাভাবে কি হয়? 1 সমকোণ হয়। অনেক মজার না ব্যাপারটা? অনেক মজার। তো এখন তুমি বলবে যে স্যার আরো তো 2টা রয়ে গিয়েছে। হ্যাঁ, আরো 2টা রয়ে গিয়েছে। কি কি রয়ে গিয়েছে? COD, AOD। তো এখন তুমি দেখো COD কোণ হচ্ছে, ডিয়ার স্টুডেন্টগুলো, কোনটা? এইটা। AOD কোণ হচ্ছে এইটা। তো এইটার অবস্থা একই না, ACDUর সাথে মিলিত হয়েছে এবং পাশাপাশি 2টা কোণ। তাহলে ঠিক এখানে যা করেছি এখান থেকে আর কি, অর্থাৎ AOD COD, এই কাজটা আরেকবার করতে হবে। তো এই কাজটাকে আমরা করব না। আমরা কি বলবো? আমরা লিখবো যে অনুরূপভাবে দেখানো যায় যে, এটা লিখে দিবা, করার দরকার নাই। তবে তুমি চাইলে এটা আবার করতে পারো। AOD ত্রিভুজ COD ত্রিভুজে এইরকম পুরা কাজটা করে শেষে এটা সমান এটা 1 সমকোণ হবে। কেমন? AOD করবে না, এটা বোকামি হবে। COD সমান 1 সমকোণ। তাহলে ডিয়ার স্টুডেন্ট, আমরা একসাথে লিখলে এরকম লিখতে পারি না। সুতরাং AOB ইকুয়ালস টু BUC ইকুয়ালস টু কত? COD ইকুয়ালস টু AOD ইকুয়ালস টু 1 সমকোণ। তো আমরা দুটোটা বিষয়বস্তুই কি করে ফেলেছি? প্রমাণ করে ফেলেছি। তোমরা বাসায় কিন্তু প্র্যাকটিস করে ফেলবে, আরেকবার বুঝে ফেলবে, তাহলেই হয়ে যাবে একেবারে। সবাই যে এত মনোযোগের সাথে পর্বটা দেখেছো, এই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামী পর্ব তোমরা আমাদের সাথে থাকবে এইরকম প্রত্যাশা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।